সুপ্রিয় শিক্ষার্থীরা, হিরট কলেজের অনলাইন ক্লাসে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, গভর্নমেন্ট হিরট কলেজ, পাবনা। আশা করি এই করোনা মহামারীর মধ্যে তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদ আছো এবং বাড়িতে অবস্থান করছো, এবং তোমাদের আমাদের মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দিক নির্দেশনা অনুযায়ী তোমরা বাড়িতেই অবস্থান করছো এবং তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। এবং করোনা মহামারীর মধ্যে যে বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে ঘন ঘন হাত ধুতে হবে, পরিষ্কার রাখতে হবে হাত সাবান দিয়ে, মাস্ক ব্যবহার করতে হবে যথা নিয়মে, মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, বজায় রাখতে হবে। পরস্পরের সাথে যখন কথাবার্তা বলো সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং এটা ব্যাপকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশও তার বাইরে না। একমাত্র প্রতিরোধের যে ব্যবস্থা, এই ব্যবস্থা হচ্ছে এরকম: মাস্ক পরতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে, বাইরে বের হওয়া যাবে না বা কারোর সাথে কথা বললে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের 2টা অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ দিয়েছে। এই বাড়ির কাজের উপর বা অ্যাসাইনমেন্টের উপরই মূলত আলোচনা করব। এটা কিভাবে লিখবে, কিভাবে জমা দিবে, কারণ এই অ্যাসাইনমেন্ট হয়তো ভবিষ্যতে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার মার্কসের সাথে পার্সেন্টেজের কিছু অংশ যোগ হতে পারে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন অ্যাসাইনমেন্ট যে জমা দিল বাড়িতে, কিভাবে কাজটা কমপ্লিট করে বাড়ি থেকে এনে জমা দিল এবং সেটা মার্কসটা সে কত পাবে না পাবে তার অ্যাসাইনমেন্ট লেখার উপরে নির্ভর করবে। অতএব এটা খুব মনোযোগের সাথে তোমরা খেয়াল করবে যে কিভাবে কাজগুলো করতে হবে। এবং দেখো, অ্যাসাইনমেন্ট দেয়া আছে এবং অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথে তোমার যেরকম আমি আলোচনা করছি হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। এটার চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা। এই অ্যাসাইনমেন্টটা এই যে এখানে দেখা যাচ্ছে তো না, এই শেয়ারিং পেজটা দেখা যাচ্ছে? यस सर। जी सर। দেখা যাচ্ছে? यस सर। जी सर। আচ্ছা, এটা হচ্ছে দেখা যাচ্ছে তাপগতিবিদ্যা, আমাদের সেকেন্ড পার্টে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের। তো এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, এখানে অ্যাসাইনমেন্ট লেখা দেখো, এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ এরকম করে কোশ্চেন দেওয়া আছে কয়েকটা। মূলত অ্যান্সার গুলো তোমাকে করতে হবে। তো এখানে কি শিখবা না শিখবা এটা বলা আছে, শিখন ফল নির্দেশনা দেওয়া আছে। এসআই ইউনিটে হবে, যা তুমি করবে এখানে অঙ্ক সব এসআই ইউনিটে করবা। এবং মূল বিষয়টা হচ্ছে এই যে এখানে যেটা আছে মূল্যায়ন নির্দেশনা বা একে বলে রুব্রিক্স। এই রুব্রিক্স অনুযায়ী তোমার যে অ্যাসাইনমেন্ট আমাদের কাছে জমা দিবা সেই খাতা আমরা দেখবো, এই রুব্রিক্স অনুযায়ী মার্কিং করব। মার্কিংটা কেমন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবারই একবার করে পড়া উচিত। তো এখানে দেখো, প্রথমটা ক এর ক্ষেত্রে আছে 1 নম্বরে শুধু সূত্রের উল্লেখ অথবা শুধু ব্যাখ্যা উপস্থাপন। 1 নম্বরে ক নম্বরে ধরো যা চাইছে, ক নম্বরে কি বলছে, এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। 3 প্রক্রিয়ায় পরিবহন, পরিচালন, বিকিরণ, তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। এটা ক নম্বর। ক নম্বর উদাহরণস্বরূপ আমরা বলছি, ক নম্বরে মার্কিংটা কেমন হবে? মার্কিং হবে, মার্কস টোটাল মার্কস থাকবে তোমার হচ্ছে 3 মার্কস। বোঝা গেছে কি? ক নম্বরে টোটাল মার্কস থাকবে 3 মার্কস, যে 3। 1 নম্বরে যেটা থাকবে
1 মার্কস তুমি কখন পাবা? 1 মার্কস কখন পাবা? 1 মার্কস পাবা শুধু যদি তুমি সূত্রের উল্লেখ করো অথবা যদি তুমি ব্যাখ্যা উপস্থাপন করো। শুধু সূত্র দিলে, সূত্রটা জাস্ট লিখে দিলে অথবা তুমি ব্যাখ্যাটা দিলে, তাহলে সেক্ষেত্রে তুমি 1 পাবা, 3 পাবা না, 1 পাবা। 2 মার্কস পাবা কখন? বলা আছে সূত্র উল্লেখ ও ব্যাখ্যা উপস্থাপন। সূত্র উল্লেখ করছো, ওর ব্যাখ্যা উপস্থাপন করছো শুধু, অথবা গাণিতিক যুক্তি দিছো, গাণিতিক যুক্তি বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা উপস্থাপন করছো। যদি এরকম পার্শিয়াল থাকে বা আংশিক থাকে সেই ক্ষেত্রে তুমি ফুল মার্কস পাবা না, 2 পাবা। আর 3 বা ফুল মার্কস তুমি পাবা কখন? সূত্র উল্লেখ করতে হবে, গাণিতিক যুক্তি দিতে হবে এবং গাণিতিক যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা উপস্থাপন করতে হবে। গাণিতিক যুক্তি দিলেই হবে না, ওটা আপনি বিশ্লেষণ করে দেখাতে হবে যে আমার এই ফর্মুলা প্রতিপাদন করে এই ফর্মুলা আসলো। তার মাধ্যমে তুমি কি করবা? ব্যাখ্যা উপস্থাপন করবা, যা যা লাগে সেগুলো বসায় বের করে দিলা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যদি এইটা কমপ্লিটলি করো তাহলে তুমি সেইখানে 3 পাবা। তাহলে ক নম্বর কোশ্চেনের মোট মার্কস কত? 3। এবং কিভাবে তুমি মার্কিং তুমি কিভাবে লিখবা সেটা তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এবং সেইভাবেই তোমার মার্কিংটা করা হবে। খ নম্বর কোশ্চেনে দেখো, এখানে দেওয়া আছে ধরো তুমি 27°C তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। হুম, তো এইখানে দেখো, তাহলে বলো তো খ নম্বরে মার্কস কত? খ নম্বরে মার্কস কত বলো তো? স্যার 2 না? 2। কারণ এই যে 3 নম্বরে, এই যে 3 নম্বরে মার্কসের এখানে গ্যাপ, গ্যাপ না, তার মানে 3 নম্বর না, মার্কস হচ্ছে 2। তাহলে এখানে তোমার কি করতে হবে? ওই যে আবার কথা আছে দেখো, শুধু ধারণা উপস্থাপন যদি করতে পারো, এটা তো মূলত অঙ্ক দিয়েছে, অঙ্কে যদি ধারণা উপস্থাপন করো বা খালি সূত্রটা লেখো তাহলে 1 পাবা। আর যদি প্রয়োজনীয় তথ্য ও সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করো, তুমি প্রয়োজনীয় তথ্য দিলে ওখানে সূত্রটা কিভাবে আসলো, তারপরে সূত্রের ভিতর মানগুলো বসাইলে, বসার পরে যে উত্তর আসলো প্রশ্ন অনুযায়ী সেইভাবে তুমি উত্তরটা দিছো কিনা, এটা যদি করতে পারো কমপ্লিটলি, তাহলে তুমি ফুল মার্কস 2 পাবা। ঠিক এইভাবে তাহলে কি হলো, এই মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট লেখার জন্য, দ্যাট ইজ তোমাদের জন্য। কারণ তোমাদের লেখার উপর ডিপেন্ড করবে তুমি মার্কসটা কিভাবে পাবা। অতএব তুমি যেটা লিখবা সেটার ক্ষেত্রে ওই রুব্রিক্স বা মূল্যায়ন নির্দেশনাটা একটু ভালোভাবে দেখে নিবা যে তোমাকে ওই কোশ্চেনের ভিতর কি কি বিষয়গুলো থাকবে এবং কি কি উত্তর দিতে হবে। পুরাপুরি মূল্যায়ন নির্দেশনা যা বলছে মার্কস অনুযায়ী সেইগুলো আছে কিনা, এটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ তোমরা ফুল মার্কসই পাবা। আচ্ছা, এখন এভাবে তুমি ক, খ, গ, ঘ, চ, ছ যতদূর পর্যন্ত আছে সেই অ্যান্সার গুলো তুমি দিয়ে যাবা। এবং টোটাল মার্কস কত আছে বলো তো? এই যে নিচে লেখা আছে, নিচে লেখা আছে না? তাহলে ওই নিচে যে 16। লেখা 16। আছে, হ্যাঁ 16 মার্কস। দেখো টোটাল মার্কস হচ্ছে 16 আছে। কিভাবে 16? এখানে দেখো 3, এখানে কয়টা রো আছে? কয়টা? 1 2 3, 1 2 3 4 5 6, 6টা রো আছে আর কলাম আছে 3টা। 3 6 18। আর এই যে 2টা নাই, 18তে 2টা নাই গেলে 16 মার্কস। এই যে 16 মার্কস, টোটাল মার্কস হচ্ছে 16। এর মধ্যে তুমি যদি 13 থেকে 16-র মধ্যে পাও তাহলে তুমি পাবা হচ্ছে অতি উত্তম। যদি 11 থেকে 12 পাও পাবা হচ্ছে উত্তম। আর যদি 8 থেকে 10 পাও তাহলে তুমি ভালো। তবে 8-এর কম পেলে এটা কেমন হবে? অগ্রগতি প্রয়োজন। এভাবে আমাদের মার্কিং সিস্টেম। তাহলে কি মার্কিং সিস্টেম সম্বন্ধে তোমাদের কোনো আর সমস্যা থাকলো কিনা বলো, এখনই বলতে হবে। মার্কিং সিস্টেম সম্বন্ধে কারো কোনো সমস্যা আছে কিনা? মার্কিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে তুমি লিখবা এই অনুযায়ী লিখবা, এইভাবে আমরা মার্কিং করব। আশা করি কারো সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কাভার পেজের বিষয়টা আসছে। কাভার পেজ, কাভার পেজের যে বিষয়টা আছে সেই বিষয়টা যদিও এর আগে স্যার আলোচনা করছে, তারপরে আরেকজন যেহেতু জানতে চেয়েছে আমি সংক্ষেপে একটু বলে দেই।
এবং কাভার পেজ সম্পর্কিত তোমাদের এই যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে কাভার পেজের বিষয়ে একটা একটা নমুনা কপি দেওয়া আছে, কিন্তু ওই নমুনা কপি তোমাকে করতে হবে। নমুনা কপির সাথে কিন্তু আবার একটা নোটিশ দেওয়া আছে, দেখো ওই নোটিশটা একটু পড়লে তোমার সুবিধাটা হবে কি, ওই নোটিশ অনুযায়ী তুমি ওই কাভার পেজটা লিখতে পারবে, বুঝছো? এবং সেখানে কি নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী তোমাদের লিখতে হবে, এবং ওইটা অনুযায়ী আমাদেরকে তোমাদেরকে আমরা নির্দেশনাটা দিয়ে থাকি। তাহলে কাভার পেজ আমরা ফেসবুকে আমাদের গতকালকের এডওয়ার্ড কলেজের নোটিশ বোর্ডে যে ইয়েটা কাভার পেজটা আপলোড করা হয়েছে, তোমরা ওই কাভার পেজটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নিয়ে ওই কাভার পেজটাই তোমাকে পূরণ করতে হবে। ওখানে 4টা অংশ আছে দেখবা, একটা আছে পরীক্ষার্থীদের অংশ, পরীক্ষার্থীরা পূরণ করবে। আর একটা আছে যে খাতা দেখবে, মানে মূল্যায়নকারী শিক্ষকের অংশ, শিক্ষকটা পূরণ করবে, আর একটা কলেজ পূরণ করবে, আর এক নিচেরটা পূরণ করবে বোর্ড। অতএব ওগুলো তোমার হাতানো দরকার নাই, তুমি শুধু শিক্ষার্থীর অংশটা পূরণ করবা। শিক্ষার্থীর অংশটা পূরণ করে ওখানে আর বাদ বাকি যেগুলো পূরণ করা দরকার বা দরকার নাই সেগুলো কিন্তু আমরা করে দিছি। এবং উপরে যে ডান পাশে নমুনা কপি আছে, এটা যেহেতু তোমরা দিবা নমুনা কপি থাকবে না, নমুনা কপিটা ওখান থেকে তুলে দেওয়া হয়েছে। এবং কমপ্লিট একটা কাভার পেজ তুমি যেটা জমা দিবা সবাইকে ওইটাই জমা দিতে হবে। আমরা যেটা ওয়েবসাইটে দিছি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে ওটা সুন্দরভাবে নিজের হাতে লিখবা, শীষ কলম দিয়ে, বল পয়েন্ট কলম দিয়ে লিখবা। লেখে তোমার অংশটুকু লেখে তারপরে তুমি কোশ্চেন গুলো লিখবা। এগুলো সবই হবে A4 সাইজ পেপারে, এবং এ4 সাইজ পেপারটা তোমার 70 থেকে 80 GSM হতে পারে। এবং চারদিক দিয়ে তাহলে এটা হচ্ছে আমাদের A4 সাইজ পেপার, A4 সাইজ পেপার, ঠিক আছে? A4 সাইজ পেপারের উপরে তুমি লিখবা। এটা 70 থেকে 80 GSM হতে পারে, সবার কাছে মনে হয় আছে এটা। এখন এখানে A4 সাইজ পেপারে তুমি কিভাবে লিখবা? অনেকের কোশ্চেন যে মার্জিন দিব নাকি স্যার? হ্যাঁ, মার্জিন তুমি দিতে পারো। মার্জিন এইভাবেও দিতে পারো, এটা নর্মালি পরীক্ষায় যেভাবে দেই। অথবা কি করতে পারো, অথবা তুমি যদি আরেকটু সুন্দরভাবে করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে মার্জিনটা তুমি চারদিক দিয়ে দিতে পারো। মার্জিনটা চারদিক দিয়ে দিতে পারলে, তবে চারদিক দিয়ে মার্জিন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মার্জিনের যে অংশটা তুমি ছেড়ে দিচ্ছ এই অংশটা কিন্তু কম হতে হবে, কারণ বেশি সব দিকে যদি তুমি 1 ইঞ্চি করে দাও তাহলে মাঝখানে লেখার জায়গা কিন্তু অনেক কমে যাবে, সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। অতএব চারদিক দিয়ে যদি মার্জিন দাও তাহলে এই যে যে অংশটা ছাড়ছো এটা 1/2 ইঞ্চি বা তারও কম করে ছাড়বে, চারদিকে সমান করে ছাড়বে। এবং পেন্সিল দিয়ে মার্জিন গুলো আঁকাবা। আর যখন লিখবা এর ভিতরে, তখন লিখবা হচ্ছে যেহেতু 2 নম্বরের অ্যাসাইনমেন্ট বা 1 নম্বরের অ্যাসাইনমেন্ট কভার পেজে তুমি লিখেই দিছো, এখানে লিখবা যে ক নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? দেখে একটা আন্ডারলাইন করে দিলে। স্যার একটা এখন এই কোশ্চেন আছে। ক নম্বর প্রশ্নের উত্তর বা যে আন্ডারলাইন, অ্যান্সার করতে বলা হয়েছে, ঠিক সেইভাবে তুমি তোমার মতো অ্যান্সার করে চলে দেবে। তবে এই বডির লেখাগুলো অবশ্যই তোমাকে বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, এবং সেটা হবে অবশ্যই কেমন, ব্ল্যাক, কালো, কালো কালি বল পয়েন্ট কলম দিয়ে তোমাকে লিখতে হবে। কেউ জেল কলম ব্যবহার করবা না, জেল কলম চলবে না, কারণ জেল কলম দিয়ে লিখলে এক পেজে লিখবা
অন্য পেজে কালি কালি শুনতে কালি শুনছে অন্য পেজ থেকে সেটা দেখা যাবে স্যার আপনি আসতেছে বিপরীত ব্যবহার করে স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যায়। জি স্যার, এখন বোঝা যাচ্ছে। জেল কলম ব্যবহার করলে তোমার কাগজের এক পাশে লিখবা, অন্য পাশে দেখবা যে কালি চুয়ে পড়ে গেছে, অথবা খাতা এক পেজে লিখবা দেখবা যে অন্য পেজের সাথে লেগে গেছে কালি। অতএব জেল কলম ব্যবহার করা যাবে না। অলওয়েজ বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে কালো কালির লেখার ক্ষেত্রে, ঠিক আছে? স্যার হেডিং এর ক্ষেত্রে কি নীল কালি ব্যবহার করা যাবে? হ্যাঁ, হেডিং এর ক্ষেত্রে তুমি শুধু ক নম্বর প্রশ্নের উত্তর বা খ নম্বর প্রশ্নের উত্তর এটা হয়তো নীল কালিতে লিখে দিলে, দিয়ে আন্ডারলাইন করে দিলে, অথবা কালো কালিতে লিখে নীল কালি বা সবুজ কালিতে আন্ডারলাইন করে দিলে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আবার কেউ যদি মনে করে স্যার আমি হেডিং ওইভাবে লিখবো না, আমি খালি ক নম্বর দিয়ে লিখবো এইভাবে, তাহলে একই সমস্যা নাই। তবে একটা অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাসাইনমেন্টটা যেহেতু তুমি বাড়িতে কাজ করে জমা দিবে, এবং এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে তোমার এই সময়ের মধ্যে লিখতে হবে বা তাড়াহুড়া করতে হবে, যার জন্য এটা একটু সুন্দর হলে, দেখতে সুন্দর হলে তোমার মার্কস মার্কিং করার ক্ষেত্রে তুমি সুবিধা পাবা। টিচাররা মার্কিং যখন করবে দেখবে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দর করে লিখছে, এটা একটা ইম্প্যাক্ট করবে, যার জন্য তোমার মার্কসটা বেড়েও যেতে পারে। যেরকম কুরবানির গরু, মা কুরবানির গরু হাটে নিয়ে গেলে অনেকে দেখা যায় তেল টেল দিয়ে সুন্দর গোসল টোসল করায়, তারপরে কাপড় টাপড় দিয়ে, লাল কাপড় টাপড় দিয়ে এটে জরাই মুছে নিয়ে গেছে, এতে কি হয় দামটা বেড়ে যায়, তাই না? এটাই আর কি, যে একটু সুন্দর হতে হবে। এটা তুমি এক পাশ ব্যবহার করবা, তাহলে একটা পেজ কয়টা পৃষ্ঠা থাকে, ওর কয়টা পৃষ্ঠ থাকে, সারফেস কয়টা থাকে, দুইটা সারফেস, তুমি এক পাশে লিখবে। তাহলে 2 নম্বরটা কোথায় যাবে? খ নম্বর বা তারপরে তুমি যে পেজটা ব্যবহার করবো 2 নম্বর পেজ যাবে, বুঝছো? তারপরে 3 নম্বর পেজের এক পাশে লিখবা, দ্বিতীয় পাশে লিখবা না, কারণ এই খাতাটা অনেক দিন সংরক্ষণ করা হবে। দুই পাশে লিখলেই দেখা যাবে দীর্ঘদিন যদি পড়ে থাকে খাতাটা, তোমার একদিককার কালি অন্য দিকের সাথে মিশে যেতে পারে, তার জন্য একদিকে ব্যবহার করাই ভালো। এখন কেউ বলতে পারো যে স্যার আমি একদিকে ব্যবহার করব না, আমি দুই দিকে লিখবো, অসুবিধা নেই, তুমি লেখো। কেউ বলতে পারো স্যার আমি দিস্তার কাগজ ব্যবহার করব, অফসেট পেপার বা A4 সাইজ পেপার যেগুলো আমি বলতেছি 70 থেকে 80 GSM, এটা ব্যবহার করব না স্যার, আমার দিস্তার কাগজই ভালো, অসুবিধা নাই, তুমি দিস্তার কাগজও ব্যবহার করতে পারো, তবে A4 সাইজ হতে হবে। আমি কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে স্যার তোমার উদ্দীপক কি তুলতে হবে আমাদের? না, উদ্দীপক বা প্রশ্ন কোনো তুলতে ধরনের হবে? কোশ্চেন তুলতে হবে না, তুমি জাস্ট উত্তরগুলো লিখে যাবা সিরিয়ালি। সব লেখা হয়ে গেলে, স্যার যদি তুলে ফেলাই তাহলে কি সমস্যা আছে? তুলে ফেলালে ওইটা বাদ দিয়ে নতুন করে লিখবা, প্রশ্ন লেখা মার্জিনটা যাবে না। পেন্সিল দিয়ে করব না কলম দিয়ে করব? কোনটা? মার্জিনটা পেন্সিল দিয়ে করব না কলম দিয়ে করব? মার্জিন পেন্সিল দিয়ে করবা, একটু গাঢ় পেন্সিল 2B পেন্সিল গুলো আছে না, 2B দিয়ে করবা জি স্যার। মার্জিন। আর কোনো যদি গ্রাফ থাকে, তাহলে গ্রাফটা তোমরা গ্রাফ যেভাবে চাইছে উপরে যেভাবে লিখবা এভাবে লিখতেছো, গ্রাফ এখানে করা দরকার। তাহলে গ্রাফটা এই যে পুরা খাতার মাঝামাঝি জায়গা সুন্দর করে আঁকাবা, বুঝছো? এভাবে আঁকাবা। এবং একটা গ্রাফ করতে হলে যে নিয়মগুলো আছে, এই যে কে যেন এর উপর লিখতেছো দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনের উপর, আঁকাবা না, দেখা যাচ্ছে কে কে কি করতেছো সেটা দেখা যাচ্ছে। গ্রাফটা যেভাবে করবা, গ্রাফের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী করবা, সেটা হচ্ছে স্যার মার্জিন কি 1 ইঞ্চি দিলে কি সমস্যা হবে? মার্জিনটা এমন ভাবে দিতে হবে, আমি বললাম সেটা হচ্ছে চারপাশে, তুমি যদি চারপাশেই দাও মার্জিন, তাহলে তোমার মাঝখানে লেখার স্পেসটা কমে যাবে না? জি স্যার। তুমি এক পাশ থেকে 1 ইঞ্চি, আরেক পাশ থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি খায় ফেলছো অলরেডি, আবার উপর থেকেও 2 ইঞ্চি খায় ফেলছো, তার মানে মাঝখানে লেখার জায়গা অনেক কমে গেছে, এটা দেখতে খারাপ লাগবে বা তোমার লেখাই সমস্যা হয়ে যাবে তখন। যার জন্য তুমি চারপাশে যদি মার্জিন দাও তাহলে 1/2 ইঞ্চি বা তার একটু কম সামঞ্জস্যভাবে দিবা, যাতে লেখার জায়গা খুব বেশি না কমে। বোঝাতে পারলাম? জি স্যার।
আচ্ছা, একটা গ্রাফ যখন অঙ্কন করতে যাবা, গ্রাফটা অঙ্কন করতে গেলে পরে তোমার ওই গ্রাফের ভিতর যাবতীয় কিছু থাকতে হবে। একটা গ্রাফ দেখে আমি যাতে বুঝতে পারি ওই গ্রাফের নাম কি, তাহলে কি থাকবে গ্রাফে? ওর উপরে তুমি গ্রাফে ধরো থাকবে কথার কথা ভি ভার্সাস টি, মানে বেগ সময় লেখচিত্র, বোঝো নাই? এটা থাকবে, দ্যাট ইজ এ টাইটেল, মানে এই গ্রাফের নামটা হচ্ছে ভিটি লেখচিত্র। তোমার তো একটা নাম আছে, গ্রাফের একটা নাম আছে, তাহলে এটাকে এখানে কি করতে হবে? তাহলে ভি থাকবে এইদিকে আর টি থাকবে এইদিকে, এক্স অক্ষ বরাবর, তাহলে টি ইউনিটটা অবশ্যই দিতে হবে। আর ভি এর একক কি? মিটার পার সেকেন্ড, মানে ভি এর এককটাও তোমাকে অবশ্যই দিতে হবে। এই যে তোমরা যে স্ক্রিনের উপর আঁকাচ্ছ, কে আঁকাচ্ছ এটা কিন্তু দেখা যাচ্ছে, স্ক্রিনটা এখনই মুছে নাও যারা যারা লিখছো। সাজিদ। আর যে বি এটা কে লিখছে সে মুছে নাও এখনই। তাহলে ভিটি, টি সেকেন্ড, বি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো, এখানে যে গ্রাফটা হবে এখানে কিন্তু এখানে ধরো জিরো আছে, তাহলে জিরো আর হচ্ছে আমি যে, তুমি এটা গ্রাফ পেপার ইউজ করতে পারো অথবা তুমি নিজে হাত দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তবে হাত দিয়ে করার ক্ষেত্রে তোমাকে সতর্ক থাকতে হবে, এই যে দাগগুলো তুমি দিবে অবশ্যই সমান ভাগে ভাগ হতে হবে, সমান ভাগে ভাগ হতে হবে। উপরেও নিচেরটা সমান ভাগে না হলেও উপরের গুলো যে প্রত্যেকটা সমান ভাগে ভাগ হতে হবে। এবং এখানে দুই একটা ইয়ে পরে লিখতে হবে, ধরো এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, উপরে 1 সেন্টিমিটার, মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, এইভাবে দিতে হবে, বুঝছো? এবং এখান থেকে তুমি যে গ্রাফটা অঙ্কন করবা, গ্রাফটা কি, এখান থেকে যে ধরনের গ্রাফটা হবে সেইভাবে গ্রাফটা আঁকাই দিবা। ধরো গ্রাফটা এরকম আছে যে, স্যার এক্সট্রা গ্রাফ পেপার কিনে প্রিন্ট করে দিলে হবে না? হ্যাঁ সেটাও হবে, সমস্যা নাই। এক্সট্রা গ্রাফ পেপার কিনে যতটুকু লেখা হলো তারপরে তুমি পিন দিয়ে অথবা তুমি ওই যে স্কচ টেপ দিয়ে আটকাই দিলে সেটা হবে। তবে এখানে আঠা ধরো, দিয়ে আটকালে হবে। ধরো 1-এর জন্য 1 হলো, তাহলে 1-এর জন্য 1, যদি তুমি এটা 1-এর জন্য 1 হলো, তাহলে 1-এর জন্য 1 বিন্দুটা এখানে হবে, ওই বিন্দুটা ওখানে দিয়ে চারপাশে এরকম গোল করে দিবা, বোঝা যাবে যে বিন্দুটা ওখানে। 2-এর জন্য কত হলো? ধরো 2, তাহলে এখানে দিয়ে গোল করে দিতে হবে ওই বিন্দুটার চারপাশে, কারণ এটা তো বিন্দু, বিন্দুটা বোঝার জন্য চারপাশে একটু গোল মার্কিং করে দিতে হবে এরকম দিয়ে, তারপরে এগুলো দিয়ে যে গ্রাফ হয় সেই গ্রাফটা অঙ্কন করে দিলাম আমি এরকম, মূলবিন্দুগামী সরলরেখা হলো। তারপরে এই গ্রাফ থেকে যে তোমার কমেন্টটা হবে বা মন্তব্য হবে, সেই মন্তব্য তুমি তোমার মতো করে নিচে লিখে গেলে। গ্রাফ সম্পর্কে কি আর কোনো সমস্যা আছে নাকি বলো? No, sir. হ্যাঁ, গ্রাফটা এইভাবে সুন্দর করে আগায় দিবা। স্যার চারপাশে এক স্কেল দিয়ে ফাঁকা দিয়ে ফেলছি, এখন কি করব? শোনো, তুমি আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে গেলে তার একটা সৌন্দর্য একটা বিষয় আছে, কিন্তু সৌন্দর্যটা এরকম হবে না যে ওভার সৌন্দর্য হয়ে গেছে। আর তুমি মার্জিন দিছো এমন ভাবে দিছো মাঝখানে কোনো জায়গাই নাই, লেখারই জায়গা নাই, তোমারও লিখতেই সমস্যা হচ্ছে, এইটা না। তুমি মোটামুটি এমন ভাবে সবকিছু করবা যাতে মার্জিত মার্জিত হয়, দেখতে সুন্দর লাগে, লেখালেখি কোনো সমস্যা না হয়, আমাদের খাতা না দেখতেও সমস্যা হয়, বুঝছো? আর কাভার পেজের ব্যাপারে যেটা বললাম, কাভার পেজ আমরা যে ফেসবুকে যে কাভার পেজটা আপলোড করা আছে সেইটাই তোমাকে লিখে জমা দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্য কোনো কাভার পেজ আমরা গ্রহণ করব না, কারণ এটা বোর্ডে যাবে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখলে তখন আমাদের বোর্ডে পাঠাইতে সমস্যা হবে, তার কোনো সমস্যা হইতে পারে, বুঝছো? যার জন্য ওই কাভার স্যার পেজটা কাভার তোমরা, পেজের স্যার হ্যাঁ কাভার পেজে যে ছবিটা ফেসবুক পেজে দেওয়া আছে সেটা স্যার ছবি, স্যার ওটা স্যার প্রিন্ট আউট করলে তো স্যার প্রিন্ট আউটটা খুবই মানে ভালো মতো আসতেছে না স্যার। ওটা স্যার যদি পিডিএফটা দেওয়া যেত স্যার তাহলে খুব ভালো হতো স্যার। এটা কি ছবি আসতেছে না? কোন ছবি? ছবি স্যার প্রিন্ট আউট, কভার পেজের প্রিন্ট আউটটা স্যার ভালো আসতেছে না।
স্যার ফেসবুক থেকে ডাউনলোড দিলে ছবির রেজুলেশন কমে স্যার যায়। রেজুলেশনটা কমে যায় স্যার অনেক। পিডিএফ দিলে ভালো হতো। স্যার ইমেজ আকারে পিডিএফ দিছে তো না? নিজেই তৈরি করা যায় স্যার, ইমেজ থেকে এর পিডিএফ তৈরি করা যায় তো। হ্যাঁ, সেটাও করা যায়, তুমি করতে পারো, অসুবিধা ইমেজ নেই। থেকে পিডিএফ তৈরি করা যায় স্যার আমরা কিন্তু তো আর পিডিএফ তৈরি করতে পারি না। তোমার স্যার, পিডিএফ স্যার, তৈরি না, ওই honestly- জিনিসটাকে, ওই ফোন জিনিসটা দিয়ে করা হচ্ছে যায়। তুমি তুমি নিজেও করতে পারবা যদি যা আছে ওর ভিতরেও হুবহু যদি ওই রকম করে তুমি লিখতে পারো, হবে, অসুবিধা নাই। না স্যার কিন্তু বোর্ড থেকে ওইভাবে তো শোনো, স্যার লেখা একটু এর আগে অন্য- ফার্স্ট ইয়ারে যে ইমেজ, আমরা তো ইমেজ আকারেই দিছি, ওরা তো জমা দিছে। ফার্স্ট ইয়ারে যে চলতেছে না অ্যাসাইনমেন্ট, ওরা তো ইমেজ আকারেই জি, জমা স্যার। দিছে। ওটা খুব স্যার, কি বোর্ড কষ্ট থেকে- হয় পড়তে নাকি? না স্যার বোর্ড থেকে যেটা দিছে ওইটা ওইখান থেকে শুধু নমুনা কপি তুলে দিলেই তো হবে। হ্যাঁ, নমুনা কপি তুলে দিলেও হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যে কাজটা করছি ওখানে ভিতরে যেগুলো আমাদের কলেজটা পূরণ করতে হবে, বোর্ডটা পূরণ করতে হবে, সবার জন্য কমন, সেগুলো কিন্তু আমরা পূরণ করে দিছি। খেয়াল করে দেখো ওইখানে, যাতে স্যার, তোমাদের আর কষ্ট না করতে হয়। আমাদের ওইখানে আবার অনেকে অনেক কিছু লিখবে, যার জন্য যাতে আমাদেরও সমস্যা না হয় বা তোমাদেরও সমস্যা না হয়, পরে আবার তোমাদের দায়কে আবার ঠিক না করা লাগে, যার জন্য আমরা এইভাবে আসসালামু করে আলাইকুম দিছি। স্যার। এই শামসুল আলম স্যার, আমি একটু সাদেক বলছিলাম। ও আচ্ছা, সাদিক একটু স্যার একটু বলেন। স্যার, হ্যাঁ, সাদিক হ্যাঁ স্যার হ্যাঁ ছিল। স্যার, ওই যেহেতু এই প্রশ্নটা আসলোই স্যার, হুম হুম। আমি স্যার কালকে ওইটা দেওয়ার আগে ওইটার ক্লিয়ার একটা প্রিন্ট দিয়ে দেখেছি, যদি মোটামুটি লেজার প্রিন্টারে দেওয়া হয় মোটামুটি ক্লিয়ার হ্যাঁ। থাকে। এখন ও, আচ্ছা। সম্ভব হলে প্রিন্টার লেজার প্রিন্টারে দিলে ভালো, কারণ ওই কালিটা স্যার পানিতে বা অন্য কিছুতে গলে যায় না। কিন্তু হুম। যদি স্যার ইয়েতে দেয়, যদি স্যার হচ্ছে যে ওই কালার প্রিন্টার প্রিন্ট দেয়, কালার প্রিন্টার প্রিন্ট দিলে কিন্তু স্যার মানে লেখাও লেটকা যাবে এবং পানি বা কোনো কিছু পড়লে পরে ওটা পুরাটা গলে একদম কালি ল্যাপটায় যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে বেটার হয় যে তোমরা যখন প্রিন্ট দেবে ওটা একটু লেজার প্রিন্টার থেকে প্রিন্ট দিলে মোটামুটি ক্লিয়ার আসে। ঠিক আছে? বুঝছো জি, কি? স্যার। আর আর আরেকটা জিনিস হচ্ছে যে ওইটার বাইরে আমরা নিচ্ছি না এই কারণে যে ওইখানে হচ্ছে আরো কিছু পূরণ করার জিনিস আছে। ঠিক আছে? ওইটা যাতে সবার একই রকম থাকে সেই কারণে ওই অংশগুলা কিন্তু পূরণ করে দেয়া আছে অলরেডি। ঠিক আছে? তোমাদের শুধুমাত্র যে জিনিসগুলা প্রত্যেকের পাল্টাবে, ধরো নাম তো আমরা জানি না, নাম সবার আলাদা না, এটা আমরা আলাদা করে খালি রেখেছি, নামের অংশ তোমাকে পূরণ করতে হবে। কিন্তু বোর্ড তো সবারই রাজশাহী, সেটা আমরা অলরেডি যে কপি দিয়েছি সেখানে লেখা আছে। কি অ্যাসাইনমেন্ট দিচ্ছ, কি বিষয় সেটা অলরেডি কমন লেখা গুলো আছে। করে দেওয়া হয়েছে ঠিক আর আছে? কি, কমন লিখে গুলি দেওয়া করে দেয়া আছে। কমনগুলি করে দেয়া আছে। সেই হিসাবে আমাদেরকে একটা পিডিএফ ফাইল দিলে ভালো হতো না? সুবিধা হইতো আমাদের জন্য আর কি। পিডিএফ ফাইল যদি ফেসবুকে যদি অ্যাটাচ হয় কিংবা ওয়েবসাইটে যদি পাওয়া যায় চেষ্টা করব। ঠিক আছে? ড্রাইভ লিংক করে ফেসবুকে মনে হয় দেওয়া যায়, ড্রাইভে দিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিংক হিসাবে দেওয়া যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি মাথায় রাখবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা ওই তোমাদের সাদেক স্যার দেখবে, বুঝছো? ওটা যদি দেওয়া যায় দিয়ে দিবে। আর যেটা বললো সেটা হচ্ছে তোমাদের ই করবে, ওই লেজার প্রিন্টার থেকে নিলে ভালো আসবে আর কি, ওটা পার্মানেন্ট হবে। আচ্ছা, আর তাহলে মোটামুটি কাভার পেজ আর হচ্ছে কিভাবে লিখবা টেকবা এগুলো সব গেল। এই প্রিন্টের উপর ZB লেখছে কে? এটা বুঝতে পারতেছো না তোমরা কেউ? ZB কে লেখছে এই যে এখানে? আচ্ছা, তো এখন আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনায় চলে যাব। অ্যাসাইনমেন্টের আলোচনায় চলে যাব আমরা। অ্যাসাইনমেন্ট কি তোমাদের সামনে আছে? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, জি ওটা স্যার একটু খেয়াল করো। আর যেভাবে আমি প্রথমে বললাম নির্দেশনা অনুযায়ী ওটা লিখতে হবে, ওইভাবে তোমরা লিখবা। তবে আমি আলোচনা যেটা করব সরাসরি তোমাদেরকে বলে দিব না, কারণ তোমরা কোশ্চেন, তোমরা যখন লিখবা তখন তোমরা তোমাদের সৃজনশীলতা অনুযায়ী তোমরা ওই কোশ্চেনের অ্যান্সার গুলো লিখবা। অতএব জিনিস একই, কিন্তু লেখা এক একজনের লেখার স্টাইল এক এক ধরনের, এক একজনের সৃজনশীলতা এক এক রকমের, বিভিন্ন জনের ভাষা বিভিন্ন ধরনের হবে, কিন্তু মূল ভাব একই হবে। আমি জেনারেল আলোচনা করব এই ইয়ের উপর, বিষয়ের উপরে। তবে ওখানে দেখো যেটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে মূলত থার্মোডাইনামিক্স এর এনট্রপি বিষয় নিয়ে আলোচনা করা আছে, তাই আছে না? দেখো তো সবকিছুতেই জি স্যার। এনট্রপি নিয়ে আলোচনা করা আছে, এবং জি স্যার। এনট্রপির সাথে
তোমার বিভিন্ন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বা এনট্রপির পরিবর্তন, তারপরে হচ্ছে তোমার সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কেমন হবে বা কৃত কাজ কেমন, তারপরে আছে তোমার হচ্ছে এনট্রপির অঙ্ক দেয়া আছে মনে হয় না, এনট্রপি না, জি স্যার। এনট্রপির অঙ্ক দেওয়া আছে। তারপরে হচ্ছে ওই যে দুইটা চিত্র দেওয়া আছে, এনট্রপির পরিবর্তন আর হচ্ছে কৃতকাজের পরিবর্তন, এটা বের করে তোমার কম্পেয়ার করতে হবে। এই বিষয়গুলো দেওয়া আছে। তো আমি ওই সার্বিক আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। এর ভিতরেই ওই উত্তরগুলো আছে, সেগুলো তোমাদেরকে নিজের ব্রেন খাটায় বা নিজে ওখান থেকে যেভাবে করো সেভাবে অ্যান্সার গুলো দিতে হবে। তাহলে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, তাহলে তাপগতিবিদ্যা আসলে কি? আমরা তাপকে কাজে যে কোনো শক্তিকে শক্তি রূপান্তর করা যায়, যে কোনো শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হতে পারে, কিন্তু তাপ শক্তি থেকে অন্য কোনো শক্তি পাওয়া খুবই কঠিন ব্যাপার। কিন্তু যে কোনো শক্তি থেকে তাপ শক্তি পাওয়া যেতে পারে খুব সহজে। কিন্তু তাপ শক্তি ব্যবহার করে সেটাকে আমরা কাজে রূপান্তর করব, কাজে রূপান্তর করা মানে যান্ত্রিক শক্তি পাওয়া, এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। তে তাপ তো অ্যাভেলেবেল, তাপ শক্তিটা অ্যাভেলেবেল, পাওয়া যায় সূর্য থেকে সবসময় হিট রেডিয়েট হচ্ছে, পাচ্ছি আমরা, বিকিরণজনিত তাপ আসতেছে পাচ্ছি। তো বিভিন্ন ভাবে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এবং তাপ দিয়ে আমরা কিভাবে কাজে রূপান্তর করতে পারি, এবং এই কাজ পাইলেই তো হয়েছে আমাদের, এই কাজটাই আমাদের দরকার। এই তাপগতিবিদ্যার মূল প্রতিবেদ্য বিষয়ই হচ্ছে তাপ শক্তিকে কিভাবে কাজে রূপান্তর করা যাবে, এবং এর জন্য কিছু সূত্র আছে এখানে। এটা হচ্ছে একটা আছে হচ্ছে থার্মোডাইনামিক্স এর সূত্র, জিরোথ ল আছে না, জিরোথ ল মানে তাপীয় সাম্যাবস্থার সূত্র আছে। ওই তাপীয় সাম্যাবস্থার সূত্র মানে কি, যে দুইটা বস্তু কখন তাপীয় সাম্যাবস্থায় আসবে, যখনই তাপীয় সাম্যাবস্থায় আসবে তখন তাদের মধ্যে কি তাপের আদান প্রদান হবে? হবে না। এটা হচ্ছে তাপগতিবিদ্যার জিরোথ সূত্র বা শূন্যতম সূত্র। তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি আছে? প্রথম সূত্রে কি ছিল? প্রথম সূত্রে যদি ছিল হচ্ছে যে তুমি তাপকে সম্পূর্ণরূপে যদি কাজে রূপান্তর করা যায় বা কাজকে সম্পূর্ণরূপে যদি তাপে রূপান্তর করা যায়, তাহলে জুলের সূত্র ছিল ডাব্লিউ সমানুপাতিক কিউ, তাই ছিল না? তাহলে এখান থেকে আমরা পাইছিলাম হচ্ছে ডাব্লিউ সমান জে কিউ। মনে রাখতে হবে এখানে বলা আছে সম্পূর্ণরূপে তাপ যদি কাজে রূপান্তরিত হয় বা কাজ যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয়। কিন্তু এটাকে আরো সূক্ষ্মভাবে তোমার স্টেটমেন্ট দিল হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস। উনি কি বলল, যে যে পরিমাণ তাপ দেওয়া হলো সেই তাপের কিছু অংশ কোন সিস্টেমে, যে পরিমাণ তাপ দেওয়া হলো, যে পরিমাণ তাপ গ্রহণ করলো বা বর্জন করলো, সেই তাপ কি করবে, প্রথমে তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে, তারপরে বাদ বাকি তাপ দেশে কাজ করবে, তাই না? এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, ক্লসিয়াসের সূত্র। এখানে নতুন একটা অপেক্ষকের জন্ম হয়েছে, নাম হচ্ছে কি তোমার অভ্যন্তরীণ শক্তি। তাহলে বস্তু প্রথমে তাপ দিলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, তারপরে বাদ বাকি তাপ দিয়ে সে কাজ করবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি, তাই না? তাপ শক্তি দেখো, তাপ শক্তিটা কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? অন্তঃস্থ শক্তি এবং কাজে রূপান্তর হচ্ছে বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। এই কাজটাই আমাদের মূল উদ্দেশ্য পাওয়া এখানে। তাহলে ফার্স্ট ল গেল। ফার্স্ট লতে কিন্তু বলা হয়নি যে তোমার তাপটা কোন দিকে, তাপ তাপের প্রবাহটা কোন দিকে হয় এ সম্পর্কে প্রথম সূত্রে কিছু বলা হয়নি। দুইটা বস্তু পাশাপাশি রাখলে তাপ কোথা কোথায় যায়? উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায় না? তাই তো যায়। কিন্তু এ সম্পর্কে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিছু বলা হয়েছে? বলা হয়নি। যার ফলে আমাদের কি লাগলো, দ্বিতীয় সূত্রের প্রয়োজন হলো। দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে তাপ তো আমরা জানি যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপ
কি করে সঞ্চালিত হয়। কিন্তু নিম্ন থেকে কি উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ কখনো যাবে না, যায় না, যাইতে পারে না? হ্যাঁ, যাইতে পারে, তবে কি বাইরের সাহায্য লাগবে। যার ফলে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তোমার এই সূত্রকে বিবৃত করছে, দ্বিতীয় সূত্রকে। এর নাম হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপের সঞ্চালন কোন দিকে হয় বা নিম্ন থেকে উচ্চ তাপমাত্রার দিকে নিয়ে যাওয়া সম্ভব কিনা সেটা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন বলছে, তবে মূল ভাব একই। মূল ভাবটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর বাইরের সাহায্য ছাড়া সম্ভব নয়। বাইরের থেকে যদি আমি কাজ করি তাহলে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপ নিয়ে যাওয়া যাবে। দ্যাট ইজ তাপ এমনিতেই এমনি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়, দ্বিতীয় সূত্র। ডিটেল আর বলা দরকার নাই। এখন দেখো দ্বিতীয় সূত্র থেকে একটা বিষয় এখানে চলে আসলো, সেটা হচ্ছে আমরা যে তাপ যে আমরা ব্যবহার করতেছি এখানে, যে বিজ্ঞানী ক্লসিয়াস উনি তোমার দ্বিতীয় সূত্র নিয়ে কাজ করার সময় উনি খেয়াল করলো যে বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া গুলো আছে, কি কি প্রক্রিয়া আছে, 4টা প্রক্রিয়া আছে না থার্মোডাইনামিক? সমচাপ প্রক্রিয়া, তারপরে কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সমায়তন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই কটা প্রক্রিয়া। তিনি থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল নিয়ে যখন কাজ করছিল, তুমি দেখলো যে সমচাপ প্রক্রিয়ায় চাপ কনস্ট্যান্ট থাকে, সমায়তন প্রক্রিয়ায় আয়তন কনস্ট্যান্ট থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন পদার্থের বা কোনো সিস্টেমের পরিবর্তন হচ্ছে, তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা কিছু কনস্ট্যান্ট থাকতে হবে, কোনো একটা তাপগতীয় অপেক্ষক কনস্ট্যান্ট থাকা উচিত। কি কনস্ট্যান্ট থাকবে যখন পরিবর্তন হয়, তাপগতীয় এনট্রপি। পরিবর্তন রুদ্ধতাপে? তার নাম হচ্ছে, উনি বললো হচ্ছে এনট্রপি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশি কি থাকবে, ধ্রুব থাকে, বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থান পরিবর্তনের সময় যে ভৌত রাশিটা কনস্ট্যান্ট থাকবে, তার নাম দিল উনি হচ্ছে এনট্রপি। বুঝছো? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার ডিকিউ সমান কত? আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ, অ্যামাউন্ট অফ হিট, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে এনট্রপিটা আসলে কোনো বস্তু, এনট্রপিটা কি হয়, যে যখন পরিবর্তন হয়, তাহলে পরিবর্তনের ক্ষেত্রে দুই প্রক্রিয়া আছে, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, সেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর যেটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এনট্রপি, এই যে আমরা এনট্রপি পেলাম, এনট্রপিটা কখন বৃদ্ধি পাবে বা কখন হবে? সেটা হচ্ছে যখনই বস্তু একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হবে, এই অবস্থা থেকে বি অবস্থায়, তখনই সে কি ব্যবহার করবে? শক্তি ব্যবহার করবে, তাপ শক্তি ব্যবহার করবে। তাহলে তাপ শক্তি ব্যবহার করে যখন অন্য অবস্থায় আসবে, তখন সেখানে কি হবে? এনট্রপির পরিবর্তন হবে। এনট্রপির পরিবর্তনকে ডিএস দিয়ে লেখে। ঠিক আছে? তাহলে মহাবিশ্বে, তাহলে আমি যত ঘটনাগুলো ঘটতেছে প্রাকৃতিক, সব ঘটনাগুলো হচ্ছে কি প্রক্রিয়া? অপ্রত্যাবর্তী। এবং এখানে আমরা শক্তিকে ব্যবহার করতেছি, তাপ শক্তিকে। তাহলে তাপ শক্তিকে এইভাবে ব্যবহার করতে করতে একসময় কি হবে? একসময় তাপীয় সাম্যাবস্থায় যখন চলে আসবে, তখন আমরা আর শক্তি ব্যবহার করতে পারবো না, তাই না? এই যে শক্তি, তখন আমরা শক্তি ব্যবহার করতে পারবো না। সাম্যাবস্থায় যখন চলে আসবে, তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে, তখন এই যে শক্তি রূপান্তর, তারপরে আর শক্তি আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এই যে অক্ষমতা শক্তি রূপান্তরের, এই শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভবতাকে বলা হচ্ছে আমাদের কি? এনট্রপি। তাহলে এনট্রপির ভৌত তাৎপর্যগুলো কি কি? এনট্রপির ভৌত তাৎপর্য হচ্ছে তোমার এনট্রপি, তোমার তাপগতীয় জড়তা, এটা হচ্ছে তাপীয় জড়তা নির্দেশ করে, তারপরে এটা হচ্ছে তোমার কি করে? তাপ শক্তি সঞ্চালনের দিক নির্দেশ করে।
তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। এনট্রপিকে বলা হয় হচ্ছে তোমার কি তাপগতীয় জড়তা, যেহেতু এটা কনস্ট্যান্ট থাকে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পাদনের সময় কোনো ব্যবস্থার একটা নির্দিষ্ট তাপীয় গুণ ধ্রুব থাকে, তাকে বলা হয় আবার কি কে ধ্রুব থাকে, এনট্রপি ধ্রুব থাকে। তাহলে আমরা যদি কোনো বস্তুর এনট্রপি নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তার এনট্রপিটা কত? কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। এনট্রপি পরিমাপ করা যায় না, দ্যাট ইজ এনট্রপিকে লেখা হয় এস দিয়ে। কোন ব্যবস্থার এনট্রপি মেজার করা যায় না, কিন্তু এনট্রপির পরিবর্তন মেজার করা যায়। দ্যাট ইজ বস্তু যখন একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হবে, বা কোনো সিস্টেম এক অবস্থা থেকে যখন অন্য অবস্থায় যাবে, তখন আমরা এনট্রপিটা মেজার করতে পারবো। দ্যাট ইজ ডিএস। ডিএস দিয়ে মেজারমেন্ট বোঝায়, ক্ষুদ্র পরিবর্তনকে ডিএস দিয়ে লেখা হয়। বোঝা গেছে? এখন এই যে এর পরিবর্তনটা কিভাবে হবে, ডিএস ইকুয়াল টু হবে হচ্ছে আমরা জানি ডি কিউ বাই টি। তাহলে তাপের পরিবর্তন যখনই হবে তখনই এনট্রপির পরিবর্তন হবে। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে কোনো ব্যবস্থা যদি 1 নম্বর অবস্থা থেকে 2 নম্বর অবস্থানে যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থার এনট্রপি যদি থাকে S1, দ্বিতীয় অবস্থার এনট্রপি যদি হয় S2, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো, এনট্রপি পরিবর্তন S2 মাইনাস S1। এটাকেই বলা হচ্ছে এনট্রপির পরিবর্তন, এটা মেজার করা যায়। এবং মেজার করতে গেলে আমরা কি লিখবো, dq বাই টি, যাতে নির্দিষ্ট তাপমাত্রায়, এবং তাপমাত্রা যদি পরিবর্তন হয় এখানে, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করে দিতে হবে D1 থেকে T1 টু T2। দ্যাট ইজ এখানে যদি তাপমাত্রা হয় T1, এখানে T2 হয়, তাহলে আমরা S2 মাইনাস S1 সমান লিখতে পারবো হচ্ছে ds dq বাই টি। বুঝছো? এখন এই dq এর মান আমাদের বের করলেই আমরা এখানে এনট্রপির কি পরিবর্তন হলো, এনট্রপির পরিবর্তনটা কেমন হলো সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে? তবে কোনো ব্যবস্থা যখন তাপ শোষণ করবে তখন কি হবে, তাপ যখন শোষণ করবে, দুটা ব্যবস্থা আছে এরকম। হ্যাঁ, দুটা ব্যবস্থা আছে এরকম, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে তাপ ধরো এখানে যাচ্ছে, তাপ কিভাবে যাইতে পারে, পরিবহন, পরিচলন, বিকিরণ, তিনটা প্রক্রিয়ায় তাপ যাইতে পারে, পারে না? এবং পরিবহন, পরিচলন, বিকিরণ, এই তিনটা প্রক্রিয়া কি প্রক্রিয়া? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে যখন যাবে তখন এখান থেকে যে পরিমাণ তাপ যাবে এখানে সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। তাহলে এখানে এনট্রপির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কত হচ্ছে, এখানে যে এনট্রপির পরিবর্তন, এটা যদি আমরা T1 বলি, এটা যদি T2 বলি, তাহলে এনট্রপি হচ্ছে এখানকার এনট্রপি, এটা তো তাপ ছেড়ে দিচ্ছে dq পরিমাণ, তাই না? তাহলে dq ডিভাইডেড বাই T1, যেহেতু বর্জন করতেছে, তাপ যখনই বর্জন করবে তখন কি হবে, মাইনাস। আর এটা যখন গ্রহণ করতেছে, তাহলে এখানে dq পরিমাণ তাপ সে গ্রহণ করলো, তাহলে dq ডিভাইডেড বাই T2, কিন্তু যেহেতু গ্রহণ করলো তাহলে এনট্রপি বৃদ্ধি পেল, প্লাস হয়ে গেল। তাহলে মোট পরিবর্তন কত হলো? সুতরাং এনট্রপির মোট পরিবর্তনটা কত? মোট পরিবর্তনটা হচ্ছে ds, এটা ইকুয়াল টু কত, এই দুটা যোগ করো, মোট পরিবর্তন। তাহলে dq বাই T2 যোগ ওইটা যোগ মানে মাইনাস dq বাই T1। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি dq 1/T2 মাইনাস 1/T1। এখন এখান থেকে দেখো যে যদি আমাদের এখানে কোনটা বড় কোনটা ছোট, তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে যায়, অতএব এখানে T1 মাস্ট বি গ্রেটার দেন T2। আর যদি T1 গ্রেটার দেন T2 হয়, তাহলে আমাদের ds এনট্রপির মোট পরিবর্তনটা কি হবে, T1 বড় তার মানে 1/T1 ছোট, আর এটা বড় তার মানে ধনাত্মক না ঋণাত্মক, গ্রেটার দেন 0, তার মানে এটা হবে সবসময় হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। বোঝা গেছে কি? তাহলে এনট্রপির পরিবর্তনটা হবে এখানে পজিটিভ। তাহলে এটা হচ্ছে তোমার, যেহেতু এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, আর আমরা জানি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি কি হয়, বৃদ্ধি পায় না কি হয়?
তাহলে দেখো, তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যদি হয়, যে কোনো ধরনের প্রক্রিয়া, ওটাকে আমাদের আগে বুঝতে হবে যে প্রক্রিয়াটা কি, প্রত্যাবর্তী না অপ্রত্যাবর্তী। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় যদি আমরা বিকিরণ, পরিচলন আর হচ্ছে পরিবহন, এই 3 প্রক্রিয়ায় তো তাপ সঞ্চালিত হয়। তাহলে এই 3 প্রক্রিয়া যেহেতু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অতএব এখানে এনট্রপির পরিবর্তন ধনাত্মক হয়ে গেছে। আচ্ছা, সমস্ত প্রক্রিয়ায় এই এনট্রপির পরিবর্তন দেখো, সমস্ত প্রক্রিয়া যদি হয় তাহলে কি হয়? সমস্ত প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা কেমন হবে? সমস্ত প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ডিএস যদি আমরা লিখি, তাহলে ডিএস সমান হবে, আমরা কত জানি, ডিকিউ বাই টি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ডিকিউ সমান কত সমস্ত প্রক্রিয়ায়? সমস্ত প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের টেম্পারেচারের পরিবর্তন কত, উষ্ণতা সমান ডিটি 0, আর উষ্ণতা যদি সমান হয় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি হবে? 0, মেয়ারের প্রকল্প অনুযায়ী, তাই না? অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না, তাপমাত্রা পরিবর্তন। তাহলে অন্তঃস্থ শক্তি শুধু এবং শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, যেহেতু তাপমাত্রার পরিবর্তন নাই সমস্ত প্রক্রিয়ায়, অতএব অন্তঃস্থ শক্তির পরিবর্তন নাই। দ্যাট ইজ, এখানে আমরা কি পাবো, ডি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর থেকে পাবো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, দ্যাট ইজ ডিইউ ইকুয়াল টু 0, তার মানে ডিকিউ সমান পাবো হচ্ছে আমরা কত, ডিডব্লিউ। তাহলে এখানে ডিকিউটা এই সমস্ত প্রক্রিয়া মোট কৃত কাজের সমান হবে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে ডিডব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু কত আমরা লিখতে পারি, পিডিভি। পিডিভি। তাহলে ডিডব্লিউ আমরা এখানে লিখি ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, ডিডব্লিউ মানে হচ্ছে পিডিভি। আর আমাদের যে সমস্ত প্রক্রিয়ায় উষ্ণতা সমান রাখতে হবে, আয়তনের পরিবর্তন হতে পারে, চাপেরও পরিবর্তন হতে পারে। তাহলে পি ইকুয়াল টু কত, পিভি ইকুয়াল টু এনআরটি না? তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, এনআরটি, পিভি ডিভাইডেড বাই ভি ডিভি। এবং এখানে আয়তনের পরিবর্তন কত হলো, ভি1 থেকে ভি2 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এনআরটি লন ভি2 বাই ভি1, এটা লিখতে পারি। এটা হলো কাজ পেলাম আমরা। তাহলে এখানে যে কাজটা পেলাম আমরা আমরা এখানে লিখতে পারি হচ্ছে কত, এনআরটি লন ভি2 ভি1 ডিভাইডেড বাই নিচে টি আছে আমাদের টি। তাহলে ওই এইটি কেটে গেল, টি কেটে যাওয়া মানে এখানে আমাদের চেঞ্জ অফ এনট্রপি in isothermal process equal to nr ln v2 divided by v1, বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এনট্রপির পরিবর্তন যেটা হইছে, এখন দেখবা তাহলে সমস্ত প্রক্রিয়ায় আমরা কাজের রাশিমালাও পেলাম এখানে। আবার তোমার কি পেলাম, তাহলে সমস্ত প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ দেওয়া হয় সেই পরিমাণ তাপই কি করে, সেই পরিমাণ তাপ দিয়ে কাজে তোমার পরিণত কাজটা হয়েছে। হয়। এবং এনট্রপির পরিবর্তনটা পেলাম, এখানে এনট্রপির পরিবর্তনের মানগুলো বসাই দিলে পরেই তুমি পাবা। তার আগে কিন্তু তোমার এইভাবে প্রতিপাদনটা করাই দেখাইতে হবে, বুঝছো? আচ্ছা, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা পি পরিবর্তন হয় কিনা, তাপমাত্রার মানে চাপের পরিবর্তন হয় কিনা, স্যার স্যার এই প্রতিপাদনটা যদি না করে ডাইরেক্ট সূত্র ধরে করে, তোমাকে তাহলে কি ওই যে হবে? ওখানে রুব্রিক্সে কি বলছে সেই অনুযায়ী লিখতে হবে। ও আচ্ছা। রুব্রিক্সে তো ওইটাই বলছে, বলেনি? দেখো তুমি ভালো করে পড়ে যে ওটা কিভাবে আসলো দিয়ে তারপরে তোমাকে লিখতে হবে। আচ্ছা, এখানে দেখো সমস্ত প্রক্রিয়া যদি আমাদের পি কনস্ট্যান্ট মানে পি পরিবর্তন হয় কিনা, বুঝছো? জি স্যার, হয়। সমস্ত প্রক্রিয়ায় যখন টি স্থির থাকে, টি যখন স্থির, টি স্থির থাকলে আমরা কত জানি সমস্ত প্রক্রিয়ায়, পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে দুইটা একই রাশির দুইটা অবস্থার জন্য পি1 ভি1 সমান পি2 ভি2 লিখতে পারি, তাই তো?
তাহলে আমাদের বলছে যে পি পি পরিবর্তন হয় কি না, তাহলে P2 মানে ফাইনাল পিটা কত, ফাইনাল P2 মানে হচ্ছে আমাদের P1 ডিভাইডেড V1 ডিভাইডেড বাই V2 ইনটু P1। তার মানে অবশ্যই P1 যেহেতু একটা প্রাথমিক চাপ ছিল, এটা যদি এক এটিএম হয় কথার কথা, তাহলে এখানে কি V2 V1 এর পরিবর্তন হবে, তার মানে P2 এর পরিবর্তন হবে, তার মানে P এর পরিবর্তন হবে কিনা এখানে, অবশ্যই হবে। তার মানে P এর পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা ওখানে মান দেওয়া আছে, সেই মান অনুযায়ী আমরা পরিবর্তনটা দেখতে পারবো কি পরিমাণ পরিবর্তন হবে, চাপের পরিবর্তন হবে, বুঝছো? এবং সেই ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ায় যে আমাদের ওখানে হাইড্রোজেন গ্যাস না কোন গ্যাস দেওয়া আছে, আমরা যদি কোনো গ্যাস নেই তাহলে গ্যাসের ক্ষেত্রে আমাদের কাজটা কত পাবো, কারণ কাজটা এই যে আমরা এখানে একবার প্রতিপাদন করে দেখাইছি কিন্তু, তাই না? ওখান থেকে আমরা ওটা করে নিয়ে লিখবো nRT ln V2 বাই V1। এখান থেকে আমরা ওই কোনো গ্যাসের বা ইয়ের ক্ষেত্রে চাপটাও এখান থেকে লিখতে পারবো। তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা পেলাম। এখন সমচাপ প্রক্রিয়া যদি বলে যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে এনট্রপির পরিবর্তন, তাহলে দেখো সমচাপ প্রক্রিয়ায় সমচাপ প্রক্রিয়াতে যেহেতু পি স্থির, তাহলে পি স্থির থাকা মানে কত, পি স্থির মানে হচ্ছে আমাদের ভি বাই টি ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট না? তাহলে আমরা একই রাশির দুইটা ইয়ের জন্য কি লিখতে পারি, V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2 এভাবে লিখতে পারি, তাই না? এখান থেকে আমাদের ফাইনাল টেম্পারেচারটা বের করা যাবে। সমচাপ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তনটা হবে এবং কি পরিমাণ হবে সেখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে এই সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, আমরা জানি তরল এবং কঠিনের ক্ষেত্রে আমরা যে আপেক্ষিক তাপ ব্যবহার করছি না, মনে আছে কি, H ইকুয়াল টু mS ডেল থিটা, মনে আছে? এস মানে কি আপেক্ষিক তাপ, এটা কার আপেক্ষিক তাপ, জি স্যার মনে আছে। কঠিন বা তরলের আপেক্ষিক তাপ। কিন্তু গ্যাসের জন্য তো তোমার কি হয়, গ্যাসের জন্য তো তোমার চাপ, তাপমাত্রা এবং আয়তন তিনটারই পরিবর্তন হয়, যার জন্য ওখানে আমরা গ্যাসের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপ ব্যবহার করবো না, ওখানে আমরা বলবো কি গ্যাসের তাপ ধারণ ক্ষমতা বা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বা গ্যাসের তাপগ্রহিতা, বুঝছো? এটাকে লেখা হয় সি দিয়ে। তাহলে গ্যাসের ক্ষেত্রে দুইটা জিনিস করা যায়, একটা আয়তন কনস্ট্যান্ট রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে সেই তাপ সিভি, আর একটা হচ্ছে চাপ কনস্ট্যান্ট রেখে আমরা যে পরিমাণ তাপ 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগবে সেটাকে বলা হবে সিপি। তাহলে স্থির আয়তনে গ্যাসের তাপ ধারণ ক্ষমতা, স্থির চাপে গ্যাসের তাপ ধারণ ক্ষমতা, এই দুই ভাবে ভাগ করা যায়। এবং এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার সিপি CP বাই বাই CV সমান সিভি ইকুয়াল টু গামা, একে বলা হয় গামা। এবং আরেকটা সম্পর্ক আছে সিপি এবং সিভির মধ্যে, তোমার একটা পার্থক্য আছে, সিপি সবসময় বড় হয় সিভির চেয়ে বড়, এই পরিমাণ হচ্ছে আর। তাহলে এখান থেকে আমাদের সিপি এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি, কোনো গ্যাসের জন্য 1 পরমাণু হোক আর 2 পরমাণু হোক 3 পরমাণু হোক, এটা হচ্ছে সিবি প্লাস আর, ঠিক আছে? জি স্যার। এটা এটা আর একটু ক্যালকুলেশন করতে পারো, অসুবিধা নাই, সিবি দিয়ে ভাগ করলে হবে। করলে পরে এখানে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে তোমার সিবি মানে হচ্ছে আমরা জানি আর বাই গামা মাইনাস 1 প্লাস আর। দেখো আর এবং গামা সবকিছু আমাদের জানা আছে, এখান থেকে আমরা সিপি বের করতে পারবো না? জি স্যার পারবো। পারবো। এখান থেকে আর এর মান বসাই দেবো গামা, 1 পরমাণু হলে গামার মান বসাবো 1.66, 2 পরমাণু হলে কত বসাবো 1.40 1.40 বা 41, 3 পরমাণু হলে 1.33, এভাবে বসালে পরে আমরা সিপি, দ্যাট ইজ চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে মানে কি, ওই যে সমচাপ প্রক্রিয়ায় আমরা সিপি এর মান এখান থেকে ইজিলি বের করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাপ সমচাপ প্রক্রিয়ায় কি পরিমাণ এনট্রপির পরিবর্তনটা কি হবে, তাহলে এনট্রপির পরিবর্তন সমস্ত প্রক্রিয়া হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, তাই না? টি মানে ওই তাপমাত্রায়, ডিকিউ মানে কত, ডিকিউ মানে হচ্ছে
কিউ ইকুয়াল টু আমরা ওখানে জানি এম এস ডেল থেটা কঠিন তরলের ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে কত হবে? সমচাপ প্রক্রিয়া গ্যাসের জন্য কি হবে? গ্যাসের জন্য ডি কিউ ইকুয়াল টু এম এর জায়গায় বসবে এন, এস এর জায়গায় সিপি, আর ডেল থেটার জায়গায় কি হবে? সিপি ডিটি। ঠিক আছে, তাহলে এন সিপি ডিটি, তাহলে এখানে আমরা বসাবো এন সিপি ডিটি ডিভাইডেড বাই টি। তাহলে এটা হয়ে গেল। এবং এটা যদি আমরা মোট পরিবর্তন বের করতে চাই, এখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে এখানে টি1 আর এখানে হবে হচ্ছে আমাদের কত? টি2। তাহলে এখানে যদি আমরা ইয়ে করি তাহলে এন সিপি কনস্ট্যান্ট, এখানে ইয়ে করলে ক্যালকুলেশন করলে টি2 বাই টি1। ঠিক আছে, তাহলে দেখো সমচাপ প্রক্রিয়ায় আমাদের এনট্রপির পরিবর্তনটা আমরা বের করে ফেললাম। বুঝছো কি? তাহলে এইভাবে যে গ্যাসের জন্য দেওয়া থাকবে, যতটুকু দেওয়া থাকলে ওখান থেকে মোল বের করে নিয়ে আমরা তোমার এখান থেকে আমরা এনট্রপির পরিবর্তনটা বের করে ফেলতে পারবো। বুঝছো? তাহলে এটা হচ্ছে জুল পার কেলভিন, এনট্রপির একক জুল পার কেলভিন, এসআই একক, এটা মনে রাখতে হবে। এখানে একটু কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা দেখো, মানে ক্যালকুলেশনের মোড গুলো দেখো। আচ্ছা, আর তাহলে সমচাপ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, কাজ কিভাবে বের করতে হবে, এনট্রপির পরিবর্তন কিভাবে বের করতে হবে, এগুলো আমরা দেখলাম। আচ্ছা, এগুলোতে আছে। আর আরেকটা আছে হচ্ছে তোমার ওই দুইটা চিত্র আছে, এই একটা চিত্র, এরকম চিত্র আছে না? জি স্যার। এ জি স্যার, থেকে আছে। বিতে গেলাম আর বি থেকে আবার এতে আসলাম। এটা হচ্ছে ভি দেওয়া আছে, আয়তন, এটা চাপ, চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক দেওয়া আছে। তো এখান থেকে এটা একটা কি প্রক্রিয়া বলো তো? প্রত্যাবর্তী প্রক্রিয়া না প্রত্যাগামী প্রক্রিয়া। অপরবর্তী? প্রত্যাবর্তী প্রক্রিয়া। এ থেকে আবার বি বিন্দুতে যাচ্ছে সিস্টেমটা, আবার বি থেকে আবার এ বিন্দুতে আসলো, এই অবস্থা থেকে বি অবস্থায় গেল, বি থেকে এই অবস্থায় আসলো, পূর্বের অবস্থায় ফিরে আসলো। দ্যাট ইজ এটা প্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে তাহলে প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে বা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির মোট পরিবর্তন কত? মোট পরিবর্তন সমান হচ্ছে 0। তাহলে এখানে যে পরিবর্তনটা এ থেকে বি তে যাওয়ার সময় যে পরিবর্তন হয়েছে, সে পরিবর্তনটা কত হয়েছে? ধরো আমরা লিখলাম ডিএস এ বি, এ থেকে বি তে যাইতে এ টু বি প্লাস এখানে কত লিখবো, আর বি থেকে এতে আসতে আমাদের পরিবর্তনটা কত হয়েছে? বি থেকে এ মানে নিচে বি উপরে A। আর ডিএস এখানে হবে হচ্ছে বিএ, তাই না? এটা হলো। আচ্ছা, আমাদের জি এত স্যার। এপি লেখার দরকার নাই, ভেজাল অ্যাভয়েড করা ভালো। ওয়ান টু লিখে দেই, এটা 1 এটা 2 লেখো। এটা সমান কত? 0 না? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? DS1 A to B সমান হচ্ছে A to B মাইনাস B to A DS2, মানে ওইদিকে নিয়ে গেলাম, সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাস হয়ে গেল ওটা। এখন দেখো, আমরা যখন ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করে দেব, লিমিট চেঞ্জ করলে ওর সাইন কি হবে? চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এখানে জি লিমিটটা স্যার, যদি চেঞ্জ চেঞ্জ হয়ে করি, যাবে। A to B করি, তাহলে লাইন সাইনটাও চেঞ্জ হয়ে পজিটিভ হয়ে যাবে DS2। তার মানে কি বুঝলে? তাহলে এর মান কি? এনট্রপির মান কি? সমান, সমান। তাই না? তাহলে এটা কি পথের উপর নির্ভর করে? কোন পথ দিয়ে নিয়ে না গেলাম স্যার। তার উপর নির্ভর করবে না। এদিক দিয়েও যাইতে পারি, এদিক যাইতে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক যাইতে পারি, আবার এখানে আসতে পারি। তাহলে এটা এনট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে না। আর এর সাথে আরেকটা কম্পেয়ার করতে দেয়া আছে, সেটা হচ্ছে কাজ। তাহলে কাজের বিষয়টা কি হবে? কাজ হচ্ছে এটা, এটা কিন্তু এরকম আছে, দেখো চিত্রটা এ বি, এখানে বি এ। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, কাজটা কোথায় হবে? আমি উপরে যাচ্ছি, তাহলে জি নিচের দিকে কাজ করছে। তাহলে বস্তু, একটা বস্তু ধরো আছে এম ভরের বস্তু, এটাকে আমি এই পথে এ বি পথে নিয়ে গেলাম বি বিন্দুতে,
তাহলে আমাদের হাইটটা কত হলো? হাইট হচ্ছে লম্ব দূরত্ব ভূমি থেকে, হাইটটা যদি এইচ হয় তাহলে এ থেকে বি তে যাইতে আমার কাজটা কত হইলো? ডাব্লিউ এ বি সমান হলো হচ্ছে এম জি এইচ, এ থেকে বিতে এম জি এইচ, মানে যে উচ্চতা উঠলাম সেটাই তো। এটা কি মাইনাস হবে না? জি স্যার। মাইনাস হবে, যেহেতু নিচ থেকে উপরে তুললাম অভিকর্ষের বিরুদ্ধে। আর যদি বি থেকে এতে আসি তখন কি হবে? প্লাস এম জি পজিটিভ এইচ। হবে এমজিএইচ। তাহলে মোট কত হইলো? 0। মোট পরিবর্তন কত হইলো? তাহলে টোটাল পরিবর্তন, তাহলে অভিকর্ষ বলের দ্বারা মোট যে কাজটা হইলো যাইতে আসতে সেটা হচ্ছে কত হলো? এটা কেটে গেল, তাহলে হয়ে গেল 0। 0। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আদি এবং শেষ অবস্থানের উপর কি নির্ভর করতেছে? আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর করে জি না। স্যার, করে। কোন দিক দিয়ে গেলাম সেটা ফ্যাক্টর না, ওই দুই বিন্দুর উপর নির্ভর করবে। বুঝছো? তাহলে এনট্রপির ক্ষেত্রেও দেখো ঘটনাটা একই, পথের উপর নির্ভর করে না, আবার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজও পথের উপর নির্ভর করে না। তা আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে, এবং কোশ্চেন যেভাবে বলছে সাথে সাথে রুব্রিক্সটা দেখবা কিভাবে স্যার করতে বলছে, সেইভাবে সমন্বয় করে নিয়ে তোমরা বুদ্ধি খাটায় এটা লিখবা। স্যার একটু স্যার পরিবহন, পরিচালন আর বিকিরণ এই তিনটা পদ্ধতিটা একটু বোঝাই দেন। পরিবহন, পরিচালন আর হচ্ছে বিকিরণ। তাপ, তাপ যখন সঞ্চালন হয় কয় প্রক্রিয়া তাপ সঞ্চালন হয়? তাপ যখন এক 3 স্থান থেকে অন্য প্রক্রিয়া। স্থানে যায় 3 প্রক্রিয়ায় যায়। তাহলে তাপের সঞ্চালন, তাপের সঞ্চালন হয় হচ্ছে 3 প্রক্রিয়ায়, সঞ্চালন হয় 3 প্রক্রিয়ায়। একটার নাম হচ্ছে কি? একটার নাম হচ্ছে পরিবহন, আর একটা হচ্ছে পরিচালন, আর একটা বিকিরণ। তাহলে পরিবহনটা কি হয়? পরিবহনটা মনে করো একটা রড আছে বা একটা বস্তু আছে, এরকম একটা দণ্ড আছে, লোহার দণ্ড কথার কথা। তো এখানে এ প্রান্ত, এটা হচ্ছে আমাদের বি প্রান্ত। এই প্রান্ত আমরা তাপ দিলাম, তাপ হচ্ছে এই প্রান্তে কত তাপ দিচ্ছি। তাহলে এখানকার অণুগুলো কি হচ্ছে? এখানে তো এর অণুগুলো তাপমাত্রা বৃদ্ধি পাবে। ধরো এখানে তাপমাত্রা হয়ে গেছে 100°C। তাহলে এখানকার অণুগুলোর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে না? তাহলে অণুগুলো কি করবে? যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর এখানে তো কম তাপমাত্রা আছে, ধরো 50°C আছে, তখন এই অণু পাশের অণুকে তাপ দিয়ে দিবে, এই অণু আবার এই অণুকে দিয়ে দিবে। এইভাবে একটা অণু তার পার্শ্ববর্তী কম তাপমাত্রার যে অণু আছে তাকে কি দিয়ে দিবে? তাপ দিয়ে দিবে। এবং অণুগুলো একে অণু এভাবে তাপ দিয়ে দিলে সে আস্তে আস্তে উষ্ণ প্রান্ত থেকে নিম্ন প্রান্তের, নিম্ন উষ্ণ মানে শীতল প্রান্তের দিকে তাপটা গমন করবে। ঠিক আছে? এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে পরিবহন। বোঝা গেল কি? জি স্যার। তাহলে তাপ কি করে? কোনো বস্তুর ভিতর দিয়ে যখন একটা অণু হয়, তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে, সেই অণুটা তার পার্শ্ববর্তী অণুকে তাপ দিয়ে দিবে। এভাবে অণুগুলোর মধ্যে যখন তার পার্শ্ববর্তী অণুগুলোকে তাপ দিয়ে দিবে, তখন তাপ করবে কি? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে অণুগুলোর ভিতর দিয়ে সঞ্চালিত হবে। তখন এই প্রক্রিয়াকে বলা হবে পরিবহন। আর পরিচালন, তাহলে পরিবহন প্রক্রিয়ার জন্য কি লাগে? এখানে একটা মাধ্যমের অবশ্যই প্রয়োজন, কারণ মাধ্যমের অণু না হলে সেখানে পরিবহন হবে না। আর পরিচালনটা কেমন? পরিচালনটা হচ্ছে, ধরো আমি একটা রুমের মধ্যে তোমার কি করলাম, এক কর্নারে একটা চুলা জ্বলাই দিলাম, চুলা জ্বলাই দিলাম এভাবে, আগুন জ্বলতেছে, আগুন। তাহলে ওই আমি এক কর্নারে জ্বলাইছি, কিন্তু কিছুক্ষণ পরে এইখানে তুমি আসো, তুমি কিন্তু গরম অনুভব করতেছো। কেন? কারণ এইখানকার যে অণুগুলো আছে, সেই গরম অণুগুলো এখান থেকে তাপ শোষণ করে তোমার ওই দূরে চলে যাচ্ছে আর কি, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে অণুগুলো। তাহলে অণুগুলো স্থানান্তরের মাধ্যমে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে তাপ সঞ্চালন হচ্ছে, একে বলা হবে হচ্ছে পরিচালন। এখানেও কিসের প্রয়োজন? মাধ্যমের প্রয়োজন আছে না নাই? স্যার আছে। আছে। তাহলে বোঝা গেল পরিচালন, পরিচালন নিজেই নিয়ে যাচ্ছে তাপ, আর পরিবহন হচ্ছে পার্শ্ববর্তী জনকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আর বিকিরণটা কি? 3 নম্বর হচ্ছে বিকিরণ।
এই বিকিরণ প্রক্রিয়া হচ্ছে মাধ্যম ছাড়াই, যেরকম সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে? তাহলে এই সূর্য থেকে পৃথিবীতে যখন তাপ আসে বিকিরণের মাধ্যমে, তাপ আসে, তখন 15 কোটি কিলোমিটার আলো 15 কোটি কিলোমিটার পথ পাড়ি দেয়, দিয়ে তারপরে পৃথিবীতে আসে। এখন ঘটনা হচ্ছে যে বায়ু মাধ্যম মাধ্যম আমরা দেখছি পরিবহন পরিচালন প্রক্রিয়া যদি হয় তাহলে মাধ্যমের দরকার, কিন্তু বায়ু পৃথিবীর উপর মাত্র কয়েকশো কিলোমিটার পর্যন্ত আছে, তারপরে তো মহাশূন্য, তারপরে তো আর কোনো মাধ্যম নাই। তাহলে আলো আসে কি করে? আসে, কোনো মাধ্যম নাই। না স্যার, কোনো মাধ্যম ছাড়াই আসে। তাহলে মাধ্যম ছাড়াই আলো তোমার কি আসতেছে? সূর্য থেকে পৃথিবীতে আসতেছে। এই যে মাধ্যম ছাড়া তাপ শক্তি যে তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় আসতেছে, এই পদ্ধতিকে বলা হবে কি? বিকিরণ। ঠিক আছে? জি স্যার। তাহলে পরিবহন পরিচালনের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের মাধ্যম, বিকিরণের জন্য মাধ্যমের প্রয়োজন নাই। দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে তরঙ্গ আকারে সে মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় তাপের সঞ্চালন হচ্ছে, এবং এই সঞ্চালনগুলো কি? অপ্রত্যাবর্তী ক্রিয়া। তো ঠিক আছে, মোটামুটি এ পর্যন্তই অ্যাসাইনমেন্ট 2 এর। কার্নোর লেখচিত্রটা একটু বলা যায় না? বুঝি নাই। স্যার কার্নোর লেখচিত্রের কথাটা বলতেছি। ও, কার্নোর লেখচিত্র আছে ওখানে? ওটা তো খেলা, হ্যাঁ আছে তো, খেয়াল নেই আমার। জি স্যার। আচ্ছা, কার্নোর লেখচিত্র, কার্নোর চিত্রটা দেখো কেমন। কার্নোর এন্ট্রপি চিত্র, বনাম তাপ। হ্যাঁ, এইটা, 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 এটা কার্নোর চিত্র না? এটা হচ্ছে এ বি জি সি স্যার। ডি লেখচিত্র। তো এইখানে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা ভি, এটা হচ্ছে পি, তাই না? এখন আমরা এইখানে দেখো, এই এ থেকে বি তে যখন যাচ্ছে তখন এই প্রক্রিয়া কি প্রক্রিয়া? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ, রাইট। তাহলে এ থেকে বি তে যখন যাচ্ছে, তাহলে এটা ধরো এই বিন্দু, তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুতে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে তাপমাত্রা কি থাকে? স্থির থাকবে। স্থির থাকে না? তাহলে তাপমাত্রা স্থির থাকা মানে কি? এনট্রপি কি হবে? আমরা জানি এনট্রপি ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিটি মানে তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আয়তনটা কি হবে? এখানে না, সরি, এখানে তাপমাত্রা টি, এটা টিএস এরকম আছে না? জি স্যার, তাপমাত্রা বনাম এন্ট্রপি। এনট্রপি। তাহলে তাপমাত্রা স্থির, তাপমাত্রা কি বাড়বে? আর বাড়বে না। তাহলে না স্যার। তাপমাত্রা স্থির থাকলে সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রাখার জন্য সে বাইরে থেকে কি তাপ গ্রহণ করতেছে না? বাইরে থেকে তাপ গ্রহণ করা মানে কি? এনট্রপি বৃদ্ধি পাওয়া। তার মানে এটা সমান্তরাল লেখা হবে, এরকম যাবে এ থেকে বি তে। বোঝা গেছে? আচ্ছা, বি থেকে সি তে যখন যাবে তখন কি? রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কি হবে? তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রা কমে যাবে। পরিবর্তন হবে, তার মানে তাপমাত্রা কমে যাওয়া মানে নিচ থেকে উপর থেকে নিচে চলে আসবে, সি বিন্দুতে চলে আসবে, তাপমাত্রা কমে গেল। কিন্তু দেখো তাপমাত্রা, দেখো এই যে T1 থেকে এখানে তাপমাত্রা T1 ধরো, এটা ধরো T2, কমে যাবে। এবং ডিকিউ যেহেতু সমস্ত প্রসারণ হচ্ছে, তাহলে তোমার এখান থেকে তাপমাত্রা কমে যাবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ মানে জিরো না? ডিকিউ জিরো, ডিএস মানে ডিএস কত? ডিএসটা কত? 0। জিরো। তার মানে যে ডিএসটা কিন্তু পরিবর্তন হয়নি, দেখো ডিএসটা পরিবর্তন হয়েছে কি? হয়নি। সি থেকে যখন আবার ডি তে আসলো তাহলে সমষ্টি সংকোচন, আগের মতোই এনট্রপির পরিবর্তন হবে, টেম্পারেচার একই থাকবে, T2 তাপমাত্রা, সমান্তরাল লাইন হবে। আর তোমার যখন ডি থেকে এতে যাবে তাহলে সমষ্টি সংকোচন, আগের মতোই বিসির মতোই কিন্তু বিপরীতে যাবে, আবার একই বিন্দুতে গেল। এটাই হচ্ছে আমার কি?
এটা T1 থেকে T2 গেল, আর এখান থেকে আমরা দেখলাম কি যাচ্ছে, এখান থেকে হচ্ছে এটুকে ডট ডট দিয়ে দিবা, S1 থেকে S2। বুঝছো? স্যার এই লেখটাকে গ্রাফে আঁকানোর দরকার আছে? গ্রাফেও তুমি দিতে পারো, অথবা তুমি সুন্দর করে পেজে আঁকাই দিতে পারো। পেজেই তুমি সুন্দর করে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ফাইন করে আঁকাই দিলা। তো দুইটাই নাকি স্যার? দুইটার মনে দরকার নেই, এটা তো দেওয়াই আছে, বাম পাশেটা দেওয়া আছে না? না দেওয়া নাই? কোশ্চেনে কি বলছে দেখো, দেওয়া দেওয়া স্যার আছে দেওয়া না? নাই, নাই দেওয়া স্যার। নাই স্যার। স্যার নাই? কোশ্চেনে বলছে কার্নোর বলছে? চক্রকে তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। ও মানে এনট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে ব্যাখ্যা করো, তাই তো? তাহলে তো জি এটা স্যার। দেওয়ার দরকার হচ্ছে তাপমাত্রা না, বনাম এনট্রপি। তাহলে এটা দেওয়ার দরকার হচ্ছে। স্যার একটা দিলে কি তাহলে হবে? একটা দিলেই তো হওয়ার কথা, টিএস দিলেই তো হচ্ছে। জি স্যার। অবশ্য তুমি ই করতে পারো, শোনো, যেহেতু তোমার ব্যাখ্যা দিতে হবে যে কিভাবে অঙ্কন করতে হবে, এই কথা বলা আছে নাকি? অঙ্কন করে। না স্যার, না স্যার। কিভাবে অঙ্কন করতে হবে সেটা বলার নেই। তারপরে আছে বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। অঙ্কন করে বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো, যে চারটা আচ্ছা, যে ধাপ তাহলে হবে তুমি ই আর কি। করতে পারো, যেহেতু অঙ্কন করাই লাগবে আর ধাপও ব্যাখ্যা করা লাগবে, তুমি তাই এটা আঁকায় দিতে পারো, সমস্যা নাই। এটা আঁকায় নিয়ে তারপরে ধাপগুলো বললা তুমি কিভাবে কিভাবে, বুঝছো? যে এ থেকে যখন বিদে যাবে সমষ্ণ প্রক্রিয়া, এখানে তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপমাত্রা স্থির থাকবে। আর তাপ সে কি করবে, বাইরে থেকে গ্রহণ করবে, তাপ বেড়ে যাবে মানে এন্ট্রপি বেড়ে যাবে, দ্যাট ইজ এ থেকে তাপমাত্রা বাড়বে না মানে সমান্তরাল লাইন হবে, বি বিন্দুতে যাবে। আবার বি থেকে সি তে গেলে পরে ওইটা আবার বলে দিলা এইভাবে, সি থেকে ডি তে বলে, তার মানে চিত্রের মাধ্যমে তোমার সব কার্নোর চিত্রও থাকলো, পাশে আবার এটাও থাকলো, এবং নিচে ওই ধাপগুলোর ব্যাখ্যাও থাকলো, ওই ধাপগুলোর মাধ্যমে কিভাবে লিখলে এটাও থাকলো, এটাও করা যেতে পারে। তো ঠিক আছে, খোদা হাফেজ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, নিরাপদ স্যার থাকো। একটা প্রশ্ন। স্যার রেজিস্ট্রেশন নাম্বার কোনটা লিখবো? এসএসসির। আর স্যার এসএসসি আর ইন্টারেরটা যদি আলাদা হয় তাও কি এসএসসিটাই লিখবো? এসএসসিটা যেটা আছে ওটাই ইন্টারমিডিয়েটে হয় সাধারণত, ওখানে স্যার বলেই দেওয়া বোর্ড আছে তো দেখো। চেঞ্জ হয়েছে, আগে যশোর বোর্ড ছিল এখন রাজশাহী বোর্ড। বোর্ড চেঞ্জ হয়েছে? হ্যাঁ। বোর্ড চেঞ্জের বিষয়ে তো আমি বলতে পারলাম না, কারণ বোর্ড চেঞ্জের বিষয়ে পরে আবার চেঞ্জ হয় কিনা, বোর্ড চেঞ্জের বিষয়ে তোমার তোমার মোবাইল নম্বর কত? আমার মোবাইল নাম্বার 01716081535। তুমি কোন ইয়ার, কোন বোর্ড থেকে এই ইয়ে তো হয়ে আসছে? আগে হ্যাঁ? যশোর বোর্ডে ছিলাম এসএসসি তে, যশোর বোর্ড। আর এখন রাজশাহী বোর্ড। এখন ভর্তি হয়েছো এখানে, তাই না? হ্যাঁ। নাম কি তোমার? সুমাইয়া আক্তার মিষ্টি। সুমাইয়া আক্তার। আচ্ছা, এটা দেখি আমি ওই আলোচনা করে নেই, তারপর তোমার কাছে হয়তো মোবাইল দিতে পারে, কি করতে হবে। তো ঠিক আচ্ছা আছে, ঠিক সবাই স্যার ভালো আছে। থাকো। স্যার আমাদের এই চিত্রগুলা এগুলো আমরা পেন্সিল দিয়ে করব না কলম দিয়ে করব? পেন্সিল দিয়ে, চিত্রমিত্র যা আছে পেন্সিল দিয়ে। শরীফ স্যার যে বললেন স্যার কলম দিয়ে করতে। না স্যার, না পেন্সিল পরে দেওয়া বলিছে বলছে, তো, সমস্যা নেই, দুটাই পেন্সিল হবে। দিয়ে বোঝাতে বলছে। চিত্র মানে কোন চিত্র? স্যার যেমন স্যার নদীর নৌকার যে অঙ্কগুলা বা ও ত্রিমাত্রিক নদীর কাঠামো, নৌকা, সে বস্তুর অন্য কাঠামো। কথা, আমি গ্রাফের কথা বলতেছি। নদী নৌকা বা নদী নৌকার ছোটখাটো চিত্র সাইডে যে তোমার, তুমি বোঝার জন্য যেটা করবা, সাইডে বোঝার জন্য বা একটু টুক করে আগায় বুঝতে চাইলে সেই ক্ষেত্রে তুমি পেন্সিল দিয়ে, পেন দিয়ে টুক করে করে দাও, অসুবিধা নাই। কিন্তু যখন গ্রাফটা অঙ্কন করবা তখন পেন্সিল দিয়ে অঙ্কন করবা গ্রাফ। জি স্যার। তো ঠিক আছে, আর ওই 9 তারিখের ভিতরে জমা দিতে হবে, সুন্দরভাবে এটা করে এসে ডিপার্টমেন্টে জমা দিবা। স্বাস্থ্যবিধি পুরোপুরি কঠোরভাবে মেনটেন করা লাগবে, কিন্তু ওই সবাই গ্যাদারিং করা যাবে না। স্যার ডিপার্টমেন্ট কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবে খোলা? ডিপার্টমেন্ট ধরো তোমার 1:30 পর্যন্ত আছে, 1:30 2টা পর্যন্ত তো আছে, 10টা 11টা ডিপার্টমেন্টে থেকে। কার কাছে জমা দিব?
ডিপার্টমেন্টে লোক থাকবে, অসুবিধা নেই, ওখানে লোক থাকবে, স্যাররাও থাকবে, যদি একজন লোক থাকবে, যা গেলেই হবে। আর ওখানে যা গ্যাদারিং করা যাবে না, বুঝছো? জি স্যার। স্বাস্থ্যবিধি জি, স্যার। কঠোর ভাবে স্যার মেনটেন করতে কলেজ হবে। ড্রেস কি পরে যাইতে হবে? হুম, কলেজ ড্রেস পরে যাইতে হবে? হ্যাঁ, কলেজ ড্রেস দরকার নেই। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, খুব সাবধানে থাকা লাগবে আসসালামু কিন্তু। আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।